শুরু করতে যাচ্ছি আমরা থিওরি অফ নাম্বার বা সংখ্যাতত্ত্ব। তো সাবজেক্টের নাম শুনিয়ে আপনারা বুঝতে পারতেছেন যে এই সাবজেক্টে আমরা যাই শিখব তার বেশিরভাগ পার্টটাই হচ্ছে থিওরিটিক্যাল বিষয়। এই সাবজেক্টের বেশিরভাগ প্রশ্নই হচ্ছে থিওরাম, ওইরকম থিওরিটিক্যাল সাবজেক্টগুলো হচ্ছে বেশি। ম্যাথামেটিক্যাল টপিক খুবই কম এই সাবজেক্টে। সো আপনাকে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ডেফিনিশন একেবারে ভেতর থেকে ফিল করতে হবে এবং এই ডেফিনিশনগুলা দেখেন, এই থিওরি অফ নাম্বার এই টোটাল সাবজেক্টটাই দাঁড়িয়ে আছে ডেফিনিশনগুলোর উপরে, মানে সংজ্ঞাগুলোর উপরে, যে কে কি বলেছিলেন বা কোন বিষয়টা কিভাবে কাজ করে ওই সকল বিষয়ের উপর ডিপেন্ড করে। তো থিওরি অফ নাম্বার এই সাবজেক্টটা আমি প্রথমেই বলছি যে এটা মোটামুটি 70% উপরে হচ্ছে থিওরিটিক্যাল। সো এই সাবজেক্টে আমরা যা শিখবো তার বেশিরভাগ পার্টই হচ্ছে থিওরিটিক্যাল বিষয়। সো আমরা প্রত্যেকটা ডেফিনেশন ফিল করার চেষ্টা করব, প্রত্যেকটা ডেফিনেশন আমরা বাস্তব লাইফে অ্যাপ্লাই করে দেখার চেষ্টা করব যে ওইটাকে আমরা কিভাবে এক্সপ্লেইন করতে পারি। তাহলেই দেখবেন যে এই সাবজেক্টটা আপনার কাছে খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট বলে মনে হবে। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে বিভাজ্যতা। তো আপনাকে প্রত্যেকটা ডেফিনেশন ফিল করতে হবে, ঠিক আছে? তো বিভাজ্যতা জিনিসটা আসলে কি? মনে করেন মনে করেন এ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? আর বিও হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, বাট বি নট ইকুয়াল 0, মানে বি 0 নয়। এবং এ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা যেটা যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার 0 হতে পারে। আর এখানে বিটা হচ্ছে 0 হতে পারবে না, বাট পজিটিভ বা নেগেটিভ অবশ্যই হতে পারবে। আর এ হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এ এবং বি সমান নয়। এ এবং বি সমান নয়। যদি এরকম হয়, যদি এরকম হয়, তাহলে তাহলে এই এটা এই এটা বি দ্বারা বিভাজ্য, বা এটা বি দ্বারা কখন ভাগ যাবে বা কি শর্তে ভাগ যাবে, এই ব্যাপারটাই হচ্ছে বিভাজ্যতা, বা এটাকে আমরা বলতে পারি ডিভিসিবিলিটি। মানে হচ্ছে এ বি দ্বারা বিভাজ্য, এ বি দ্বারা বিভাজ্য, কখন বিভাজ্য বা কোন শর্তে বিভাজ্য, এই ব্যাপারটাই হচ্ছে আমাদের বিভাজ্যতা। ব্যাপারটা আমরা একটু এক্সপ্লেন করি। ফর এক্সাম্পল, আমরা নিলাম এ সমান 10, বি 0 হতে পারবে না, অন্য যে কোনো সংখ্যা হতে পারবে। সো আমরা ধরে নিলাম বি সমান হচ্ছে 5। তাহলে দেখেন তাহলে দেখেন 10 ডিভাইডেড বাই 5, দ্যাট মিন্স কত? 2। 2, ঠিক আছে? তো এটাকে দেখেন, এখানে এ হচ্ছে 10, বি হচ্ছে 5। আর এই যে কনসেপ্টটা যে এ বি দ্বারা বিভাজ্য, দেখেন এই যে এ বি দ্বারা বিভাজ্য, এই বিষয়টাকে এ ইকুয়াল টু বি কিউ আকারে প্রকাশ করা হয়। এ ইকুয়াল টু বি কিউ আকারে প্রকাশ করা হয়। এখানে এখানে আমরা যে এ ব্যবহার করেছি, এই এটা হচ্ছে আমাদের ভাজ্য, মানে যাকে আমরা ভাগ করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভাজ্য, ঠিক আছে? বিটা হচ্ছে আমাদের ভাজক, আর এখানে যে কিউটা আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে ভাগফল। এই কিউটা কি? ভাগফল। আপনারা ছোটবেলায় কিছু সূত্র শিখে এসেছিলেন, মনে আছে? যে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই জিনিসটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, ঠিক আছে? ওই জিনিসটাই হচ্ছে আমাদের বিভাজ্যতা। এখন দেখেন এখন দেখেন 10 2 দ্বারা ভাগ কখন হবে? যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি, তাহলে 10 2 দ্বারা ভাগ হবে, তখন ভাগফলটা কি হবে? 2 হবে। তার মানে এ বি দ্বারা মানে ভাগ হবে, তখন কিউ সমান কি হবে? কিউ সমান হবে 2। দেখেন এইটার সাথে এটাকে কম্পেয়ার করেন, তাহলে এইটা হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে আমাদের বি, আর এইটা হচ্ছে আমাদের কিউ। তাহলে কিউ এর মান যখন 2, তখন এ বি দ্বারা বিভাজ্য। এইটাই তো বিষয়, তাই না? তো এই হচ্ছে আমাদের বিভাজ্যতার কনসেপ্ট। তো বিভাজ্যতার সূত্রটা আমরা একটু আসি। ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এই চারটার মধ্যে একটা সূত্র আছে। সূত্রটা আমরা একটু দেখে নিচ্ছি। সূত্রটা হচ্ছে এরকম: এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর। এইটা হচ্ছে আমাদের বিভাজ্যতার উপপাদ্য, ঠিক আছে? তো এখানে এটা কি? এটা হচ্ছে আমাদের ভাজ্য, ঠিক আছে? বিটা কি? বিটা হচ্ছে ভাজক, ঠিক আছে? কেউটা কি? কেউটা হচ্ছে ভাগফল। আর এই আটটা কি? এই আটটা হচ্ছে ভাগশেষ, ঠিক আছে? ভাগ শেষ। তাহলে এই যে উপপাদ্যটা, এটাকে বিভাজ্যতার উপপাদ্য বলা হয়, এবং এই উপপাদ্যের সাহায্যে পরবর্তীতে আমরা আরো অনেক বিষয় দেখব, অনেক বিষয় শিখব, ঠিক আছে?
তো এই হচ্ছে কনসেপ্ট। এখন এই জিনিসটা এখানে একটা কথা আমরা বলেছিলাম, মনে আছে? যে এ বি দ্বারা বিভাজ্য। আমরা বলেছিলাম যে এখানে এ যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা। আর এখানে যে বি, এই বিটা হচ্ছে পূর্ণ সংখ্যা, বাট বি নট ইকুয়াল 0, মানে যে কোনো পূর্ণ সংখ্যা বাট বি 0 হতে পারবে না। প্রশ্ন হচ্ছে কেন? দেখেন বিটা হচ্ছে ভাজক। বিটা কি? ভাজক। ভাজক কি কখনো 0 হতে পারে? না। ভাজক যদি 0 হয়ে যায় তাহলে তো আপনি এটার কোনো ফাইনাইট মান পাবেন না। কারণ দেখেন এখানে যদি আমরা বি সমান 0 ধরি, তাহলে এ সমান এ বাই 0, এবং এটা হচ্ছে একটা অনির্ণয় আকার। এটা হচ্ছে একটা অনির্ণয় আকার। এটা হচ্ছে একটা অনির্ণয় আকার। সো এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট যে বি এর মান 0 হতে পারবে না। তাহলে এই বিষয়গুলোকে আমরা কিভাবে লিখতে পারি দেখেন। তাহলে এই বিষয়গুলোকে আমরা লিখতে পারি এই এ কে বি ভাগ করে, একই বিষয়, এ এর একটা ভাজক হচ্ছে বি, ভেরি গুড, এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি, এবং বি এর গুণিতক হচ্ছে এ। লক্ষ্য করেন, একটু লক্ষ্য করি আমরা আমরা কি বলেছি? এ বি দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে এ এর গুণিতক অবশ্যই বি। কারণ দেখেন আমরা এখানে এ সমান ধরেছিলাম 10, বি সমান ধরেছিলাম 5। তাহলে বলুন তো এই 10 কি 5 এর গুণিতক না? অবশ্যই গুণিতক। আর এই 5 10 এর কি? ভাজক। দেখেন 5 10 এর ভাজক বা 10 5 এর গুণিতক। ব্যাপারটা কিন্তু এরকম, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং একটা টপিক কিন্তু এটা। তো এখান থেকে আপনারা আরেকটা সুন্দর জিনিস পাবেন। এখান থেকে আপনারা একটা সুন্দর জিনিস পাবেন। এইটার নাম হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম। ইউক্লিডিয়ান অ্যালগরিদম। এখন এই ইউক্লিডিয়ান অ্যালগরিদমে কি বলা হয়েছিল দেখেন, এই যে ইউক্লিডের আমরা এটাকে ইউক্লিডের ভাগ অ্যালগরিদম বলতে পারি। ওইটা দ্বারা আমরা দুইটা সংখ্যার গসাগু বের করি। দুইটা সংখ্যার গসাগু বের করার জন্য ইউক্লিডের ভাগ প্রক্রিয়া ব্যবহার করা যায়, ঠিক আছে? ওইটা আমরা থিওরিটিক্যাল বিষয়ের মধ্যে আলোচনা করব। এখানে আসলে এটাকে এরকম এক্সপ্লেন করার মতো কিছু নাই। দেখেন সাধারণ গুণনীয়ক, এইগুলা বাচ্চাদের পড়াশোনা ভাই। সাধারণ গুণনীয়ক, তো সাধারণ গুণনীয়ক কি? সাধারণ গুণনীয়ক হচ্ছে যে অনেকগুলা পূর্ণ সংখ্যার মধ্যে বা অনেকগুলা গুণনীয়কের মধ্যে যে গুণনীয়কটা কমন আছে ওইটি হচ্ছে সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? দেখেন এখন এখানে মনে করেন a1 a2 এরকম এখানে কে সংখ্যক পূর্ণ সংখ্যা আছে, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা পূর্ণ সংখ্যা হচ্ছে সি দ্বারা বিভাজ্য। প্রত্যেকটা পূর্ণ সংখ্যা হচ্ছে সি দ্বারা বিভাজ্য। তাহলে এই সি কে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক বা সাধারণ ভাজক বলা হয়। গুণনীয়ক মানেই হচ্ছে ভাজক। গুণনীয়ক মানে হচ্ছে ভাজক। তাহলে এইটার সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে এই সবগুলো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ যাবে ওই সংখ্যাটাকেই আমরা গুণনীয়ক বা ভাজক বলতে পারি। আর যেহেতু সবগুলাকে যাচ্ছে, দ্যাটস এটাকে আমরা বলি হচ্ছে কমন ডিভিসর, সিডি। সিডি এখন এটাকে যদি আমরা এক্সাম্পল নেই, মনে করেন জিনিসটা এরকম 10 20 30 এরকম। এখন দেখেন এই প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু আপনি 5 দ্বারা ভাগ করতে পারতেছেন। তাহলে এই 5 হচ্ছে সাধারণ ভাজক। আবার এই 3টাকে 10 দ্বারাও ভাগ করা যায়। তো এই 10 হচ্ছে কি? এই 10ও হচ্ছে আমাদের সাধারণ ভাজক। এখন এখান থেকে এই সাধারণ ভাজক থেকে আপনি আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে জিসিডি, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ আহ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটাকে আমরা গসাগু বলে থাকি। কি বলে থাকি? গসাগু। এই গসাগুটা হচ্ছে আমাদের এই কমন ডিভিসর থেকে এসেছে, অর্থাৎ গ্রেটেস্ট কমন ডিভিসর। এখন দেখেন, এখন অনেকগুলো সংখ্যার মধ্যে একাধিক কমন ডিভিসর থাকতে পারে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা নিয়েছি হচ্ছে 3টা সংখ্যা বা 3টা পূর্ণ সংখ্যা, এবং এই 3টা পূর্ণ সংখ্যার এইগুলো হচ্ছে ভাজক। এগুলো হচ্ছে ভাজক বা এগুলোকে আমরা বলতে পারি গুণনীয়ক। কি বলতে পারি আমরা? গুণনীয়ক। মানে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে ওইগুলোকেই ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়, তাই না? এখন এই যে 3টা পূর্ণ সংখ্যা লিখলাম, এই পূর্ণ সংখ্যার সাধারণ মানে গুণনীয়ক বা কমন ডিভিসর হচ্ছে 2টা। কমন ডিভিসর বা সাধারণ গুণনীয়ক হচ্ছে 2টা। এর মধ্যে বড় দেখেন, এই যে জিসিডি, সি মানে তো কমন, ডি মানে ডিভিসর, আর জি মানে হচ্ছে গ্রেটেস্ট মানে বড়। তাহলে আহ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে সব থেকে বড় যে গুণনীয়কটা থাকবে সেইটি হচ্ছে আমাদের গসাগু। সো এই দুইটার মধ্যে এইটা হচ্ছে আমাদের বড় গুণনীয়ক। সো এইটি হচ্ছে এই 3টে সংখ্যার জিসিডি, তাই না? জিসিডি এগুলো বাচ্চাদের পড়াশোনা, এগুলো আপনারা পড়ে এসেছেন, ঠিক আছে? তারপর দেখেন আরো আমরা গসাগু জিনিসটা আশা করি ক্লিয়ার।
এখন এই জিনিসগুলা আপনাকে একেবারে ভালোভাবে বুঝতে হবে। এই জিনিসটা আমরা একটু এক্সপ্লেইন করব এখন, ঠিক আছে? প্রত্যেকটা ডেফিনিশন আমরা এক্সপ্লেইন করব। তো এখানে মনে রাখতে হবে, এখানে এ, বি, সি আমরা যাই ব্যবহার করতেছি বা এক্স, ওয়াই আমরা যাই ব্যবহার করতেছি, প্রত্যেকটাই হচ্ছে এক একটা পূর্ণ সংখ্যা। প্রত্যেকটাই হচ্ছে এক একটা পূর্ণ সংখ্যা। এখন দেখেন এখানে কি বলেছে? এখানে বলেছে যে এ ইজ ডিভাইডেড বাই বি। এখানে একটু লক্ষ্য করেন, এই যে এ বি এর ভাজক, এ বি এর ভাজক, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? বি ইজ ডিভাইডেড বাই এ, বি ইজ ডিভাইডেড বাই এ। এখন কথা হচ্ছে, বি যদি এ দ্বারা বিভাজ্য হয়, বি যদি এ দ্বারা বিভাজ্য হয়, তাহলে বি এর যত গুণিতক সংখ্যা থাকবে, বি এর যত গুণিতক থাকবে সবকিছু এ দ্বারা বিভাজ্য হবে। এখন এইটা বোঝার জন্য আমরা কিছু এক্সাম্পল নিতে পারি, ঠিক আছে? আমরা এখানে প্রথমটাকে এখানে এক্সপ্লেন করতেছি। তো মনে করেন এ সমান 5 আর বি সমান মনে করি আমরা 20, ঠিক আছে? আর সিও একটা পূর্ণ সংখ্যা, তো সি এর আপনি যে কোনো একটা মান নেন। আমরা ধরে নিলাম সি সমান, আমরা সি সমান নিলাম -2, সি সমান নিলাম আমরা -2, ঠিক আছে? যে কোনো সংখ্যা আপনি নিতে পারেন। এখন কথা হচ্ছে ভাই, দেখেন বি ইজ ডিভাইডেড বাই এ, বি ইজ ডিভাইডেড বাই এ, তার মানে বি এ দ্বারা বিভাজ্য। দেখেন 20 5 দ্বারা বিভাজ্য। এখন 20 এর সাথে 20 এর যদি আমরা গুণিতক নেই সি, তো বিসি, 20 এর গুণিতক হচ্ছে কি, মানে সি, 20 এর গুণিতক হচ্ছে সি। এখন বিসি, বিসি বলতে কত আসবে আমরা এটা একটু দেখি। বিসি, তাহলে এই দুইটাকে গুণ করলে হবে -40 ডিভাইডেড বাই 5, দ্যাট মিন্স -8। তাহলে এটা কি ভাগ গেছে না? অবশ্যই গেছে। তার মানে এখানে একটা সংখ্যা যদি অন্য একটা সংখ্যা দ্বারা ভাগ যায়, আমরা যদি এক্সাম্পল ভাবে নেই, তাহলে এ দ্বারা যদি বি ভাগ যায়, তাহলে বি এর যত গুণিতক থাকবে, এখানে সি থাকুক, পি থাকুক, কিউ থাকুক, এম থাকুক, এন থাকুক, হোয়াট এভার যাই থাকুক, যদি বি এর গুণিতক থাকে, তাহলে পুরো অংশটা, এই পুরো অংশটা মানে যেটা হবে আর কি গুণ করে, এটা অবশ্যই এ দ্বারা ভাগ যাবে। এই জিনিসটাই এখানে বলা হয়েছে যে যদি বি এ এর গুণিতক হয়, তাহলে আহ হ্যাঁ, বি যদি এ এর গুণিতক হয়, বি যদি এ এর গুণিতক হয়, তাহলে বিসিটাও এ এর গুণিতক হবে। অর্থাৎ অর্থাৎ বি যদি এ দ্বারা ভাগ যায়, তাহলে বিসিটাও এ দ্বারা ভাগ যাবে। ব্যাপারটা ক্লিয়ার না? খুবই সহজ বিষয় কিন্তু এটা। দেখেন এই এই যে এখানে প্রপার্টিজ গুলো আছে, এগুলো আপনাকে মাস্ট বি জানতে হবে এবং বুঝতে হবে। এইগুলো না পারলে সামনে যখন আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন। আসেন পরেরটাতে। A is divided by B, B is divided by C। আচ্ছা, তার মানে A সমান আমরা ধরে নিলাম 10, B সমান আমরা ধরে নিলাম 20, আর C সমান ধরে নিলাম আমরা 40। এখন ব্যাপারটা একটু লক্ষ্য করেন, A is divided by B, তার মানে B টা A দ্বারা বিভাজ্য, ঠিক আছে? B টা A দ্বারা বিভাজ্য। আবার C টা B দ্বারা বিভাজ্য, আবার C টা কি B দ্বারা বিভাজ্য। তাহলে দেখেন এখানে B বলতে কত, 20, 20 কত দ্বারা বিভাজ্য? 10 দ্বারা বিভাজ্য। আবার সি অর্থাৎ 40 20 দ্বারা বিভাজ্য। যদি এরকম হয়, তাহলে সিটা এ দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে সি কত? 40, 40টা কত দ্বারা বিভাজ্য হবে? 10 দ্বারা বিভাজ্য হবে। দেখেন এটা অবশ্যই ভাগ হবে, হবে না? কারণ এখানে ভাগফল তো 4, তার মানে এটা ভাগ হচ্ছে এখানে। তো কনসেপ্টটা হচ্ছে, যদি বি এ দ্বারা বিভাজ্য হয়, সি বি দ্বারা বিভাজ্য হয়, সি বি দ্বারা বিভাজ্য হয়, তাহলে সি অবশ্যই অবশ্যই এ দ্বারা বিভাজ্য হবে। অবশ্যই অবশ্যই এ দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রপার্টিস। তারপর এখানে 3 নম্বরটাতে কি বলেছে দেখেন, যদি এ বি দ্বারা বিভাজ্য হয় এবং বি এ দ্বারা বিভাজ্য হয়, এই শর্তটা শুধু এবং শুধুমাত্র তখনই অ্যাপ্লাই করা যাবে, যখন এ এবং বি কি হবে? সমান হবে। দেখেন মনে করেন এ সমান 5, বি সমান 5, ঠিক আছে? এখানে দুইটা জিনিস হতে পারে, এ এবং বি সমান হতে পারে, আবার সমান বা বিপরীত চিহ্নযুক্ত হতে পারে। আগে আমরা সমান দিয়ে দেখি। তো এ বি দ্বারা বিভাজ্য, দ্যাট মিন্স 5 ডিভাইডেড বাই 5, দ্যাট মিন্স 1। বি ডিভাইডেড বাই এ অর্থাৎ 5 ডিভাইডেড বাই 5, দ্যাট মিন্স কত? 1। তাহলে দেখেন যদি আপনি ভাগ করেন, তাহলে এ ইকুয়াল টু আপনি পেয়েছেন বি। দেখেন এটা এটা একটা মান, এখানে এ এর মান আমরা কত ধরেছি? এ ধরেছি। এ এর মান এ, বি এর মান আমরা এ ধরেছি, সরি এ এর মান 1 ধরেছি, বি এর মান আমরা 1 ধরেছি। সো এখান থেকে আমরা পেলাম a ইকুয়াল টু বি, কারণ এখানে চিহ্ন হচ্ছে প্লাস, চিহ্ন হচ্ছে +1, চিহ্ন হচ্ছে +1। এখন আমরা একটু একটু ভিন্ন মান ধরি। দেখেন মনে করেন a সমান 5 আর b সমান হচ্ছে -5, তখন ব্যাপারটা কি ঘটে একটু দেখেন। তাহলে b এ দ্বারা বিভাজ্য, তার মানে -5 5 দ্বারা বিভাজ্য, দ্যাট মিন্স -1। আর একটা হচ্ছে a b দ্বারা বিভাজ্য,
অর্থাৎ 5 ডিভাইডেড বাই -5 দ্যাট মিন্স -1। তার মানে যদি যদি দেখেন যদি যদি a ইকুয়াল টু মানে এই একটা দ্বারা বিভাজ্য হয় তাহলে a এবং b সমান হবে। সমান তো অবশ্যই, বাট সেটা বিপরীত চিহ্নযুক্ত হতে পারে অথবা একই চিহ্নযুক্তও হতে পারে। তো বিপরীত চিহ্নযুক্ত কখন হবে? যখন a এবং b এর মান সেম বাট বিপরীত সাইন যুক্ত হবে, তখন হচ্ছে মাইনাসের মান আসবে। তাহলে দেখেন এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা এখানে a সমান নিয়েছি 5, b সমান নিয়েছি -5। দ্যাট মিন্স 5 ইকুয়াল টু -5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 ইকুয়াল টু -1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a ইকুয়াল টু -b। তাহলে এই দুইটাকে একসাথে আমরা লিখতে পারি a ইকুয়াল টু +-b। অর্থাৎ দুইটার মানে যদি সেম হয়, a এবং b দুইটার মান যদি সেম হয় এবং সেম চিহ্নযুক্ত হয় তাহলে a ইকুয়াল টু b। আর যদি দুইটার মান সেম হয় বাট অপোজিট সাইন যুক্ত হয় তাহলে a ইকুয়াল টু -b। তো একসাথে লিখলে আমরা লিখতে পারবো a ইকুয়াল টু +-b। ঠিক আছে, খুবই সিম্পল। ও সরি, আরো আছে, শেষ নাই। তারপর দেখেন যদি যদি a 1 দ্বারা বিভাজ্য হয়, যদি a দ্বারা 1 বিভাজ্য হয় তাহলে a ইকুয়াল টু +-1। এখন দেখেন 1 ইজ ডিভাইডেড বাই a, 1 ইজ ডিভাইডেড বাই a। এখন কথা হচ্ছে 1 এর ভাজক একমাত্র 1। 1 এর একমাত্র 1 এর অ্যাকচুয়ালি দুইটা ভাজক আছে। 1 এর অ্যাকচুয়ালি দুইটা ভাজক আছে। দেখেন 1 এর ভাজক হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। দেখেন 1 দ্বারা আমরা 1 কে ভাগ করতে পারি, সরি 0। আর আরেকটা হচ্ছে -1 দ্বারা আমরা 1 কে ভাগ করতে পারি, দেখেন 0। তাহলে তাহলে 1 এর ভাজক হচ্ছে কয়টা? দুইটা। 1 এর ভাজক হচ্ছে দুইটা, একটা হচ্ছে +1, একটা হচ্ছে -1। তার মানে 1 ইজ ডিভাইডেড বাই a। তাহলে a এর মান এখানে কত? +1 ও হতে পারে, +1 ও হতে পারে, -1 ও হতে পারে। তার মানে 1 এর ভাজক যদি a হয় তাহলে a এর মান প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। ব্যাপারটা বোঝাতে পেরেছি আপনাদেরকে? সিম্পল কনসেপ্ট। তারপর দেখেন যদি a is divided by b এবং a is divided by c, অর্থাৎ a যদি b এবং c এর সাধারণ ভাজক হয়। এখন লক্ষ্য করুন, আমরা ধরে নিলাম a সমান 5, b সমান 10 আর c সমান মনে করেন 15। তার মানে এখানে b is divided by a এবং c is divided by a। দেখেন এই b কেও আমরা a দ্বারা ভাগ করতে পারি, c কেও আমরা a দ্বারা ভাগ করতে পারি, তাই না? যদি এরকম হয় তাহলে x এবং y এমন দুইটা পূর্ণ সংখ্যা বা যে কোনো পূর্ণ সংখ্যার জন্য এইটা সত্য হবে। এখন আপনি এখানে x y এর দুইটা মান নেন, যে কোনো মান নেন, সমস্যা নাই। সো আমরা ধরে নিলাম x সমান মনে করেন -3 আর y সমান মনে করেন 2। যে কোনো সংখ্যা আপনি নিতে পারেন, পজিটিভ, নেগেটিভ, 0, যে কোনো সংখ্যা নিতে পারেন, ঠিক আছে? এখন লক্ষ্য করেন, তো এখানে যেহেতু আমাদের সাধারণ ভাজক, সো এখানে a এর মানটা 0 হতে পারবে না, ভাজক 0 হতে পারবে না, বাকিগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন এই প্রপার্টিসটা একটু সিদ্ধ করে কিনা আমরা একটু দেখি। সো আমরা bx + cy বের করি, bx + cy। তো b আর হচ্ছে x, তাহলে 10 আর 3 হচ্ছে কত? 30, গুণ করলে 30 প্লাস cy, তাহলে cy 15 দুগুণ হচ্ছে 30, দ্যাট মিন্স 0। আচ্ছা, তো এখন এই যে 0, এই 0টাকে a দ্বারা ভাগ যাবে? এ বলতে কত? এ বলতে হচ্ছে 5। তাহলে 5 দ্বারা অবশ্যই আমরা 0 কে ভাগ করতে পারি, তাই না? অবশ্যই পারি। তাহলে এটা করলে হয়ে যাবে 0। এখন এখানে তো মনে করেন আমি এরকম একটা মান নিছি বিধায় 0 আসছে। নিছি বিধায় 0 আসছে। মানে কিন্তু আমরা 0 নাও হতে পারে, এরকম মানও আমরা নিতে পারি। যেমন মনে করেন এখানে আমরা x এর মান -3 না নিয়ে আমরা x এর মান মনে করে নিলাম মনে করেন আমরা 21 নিলাম। যে কোনো সংখ্যা নিতে পারেন, সমস্যা নেই। তাহলে এটা কি হবে দেখেন, একটু দেখি আমরা। তাহলে bx, তার মানে 10 21 এ 210 আর cy, তাহলে 15 দুগুণ হচ্ছে 30, দ্যাট মিন্স 240। এখন দেখুন তো 240 টা এই 5 দ্বারা বিভাজ্য কিনা? অবশ্যই বিভাজ্য। 240 অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা বলতে পারি a is divided by bx plus cy, তাই না? তার মানে এই যে দেখেন আমাদের 5 নং যে প্রপার্টিসটা ছিল সেটাও কিন্তু ক্লিয়ারলি ফুলফিল হলো। কনসেপ্ট কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা আশা করি ক্লিয়ার। এখন আরো কিছু সংজ্ঞা এখানে আছে, এই সংজ্ঞাগুলো আপনারা পারেন আমি জানি, তারপরে এখানে একটু আমি জাস্ট বলে দিচ্ছি আপনাদেরকে। প্রথমত হচ্ছে যৌগিক সংখ্যা। তো যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত আরো অন্য ভাজক আছে সেটাকে বলা হয় যৌগিক সংখ্যা। আর যে সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো ভাজক নাই সেইটাকে বলা হয় থাকে মৌলিক সংখ্যা, ঠিক আছে? আর আরেকটা আছে এখানে যুগল মৌলিক। দেখেন যুগল মৌলিক হচ্ছে
দুইটা মৌলিক সংখ্যার পার্থক্য যদি 2 হয় তখন সেই দুইটা সংখ্যাকে যুগল মৌলিক বলা হয়। ফর এক্সাম্পল দেখেন 2 এবং 3 এই দুইটা পার্থক্য কিন্তু 1, সো এটা যুগল মৌলিক না। এখন 2 এবং 5 এই দুইটা পার্থক্য 3, এই দুটো যুগল মৌলিক না। 3 5 এই দুইটা পার্থক্য হচ্ছে 2, সো এটা যুগল মৌলিক। 5 7 পার্থক্য 2, সো এটা যুগল মৌলিক। তার মানে যুগল মৌলিক হচ্ছে দুইটা মৌলিক সংখ্যার পার্থক্য যদি 2 হয় তখন ওই দুইটা মৌলিক সংখ্যাকে পরস্পরের যুগল মৌলিক সংখ্যা বলা হয়। তারপর হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা হচ্ছে দুইটা সংখ্যার গসাগু যদি 1 হয় তখন সেই সংখ্যা দুইটাকে সহমৌলিক সংখ্যা বলা হয়। ফর এক্সাম্পল আমি একটা সংখ্যা নিলাম 5 আর একটা নিলাম 9। এখন দেখেন তো 5 এবং 9 এই দুইটার 1 ব্যতীত আর কমন কোনো ভাজক আছে? নাই। দেখেন এই 5 এর যতগুলো ভাজক আছে তার মধ্যে 1 আছে। 9 এর যতগুলো ভাজক আছে তার মধ্যে 1 আছে। আচ্ছা 5 এর আর কি কি আছে? 5 এর আছে 1 আর 5। 9 এর আছে 1 3 9। এখন দেখেন এই 1 ব্যতীত আর কোনো কমন ভাজক আছে? নাই। দ্যাটস ওয়াই এই দুইটা হচ্ছে পরস্পরের সহমৌলিক সংখ্যা। তার মানে সহমৌলিক সংখ্যা হতে হলে যে দুইটা সংখ্যা নেবেন ওই দুইটা সংখ্যা অবশ্যই ভিন্ন ভিন্ন হতে হবে। ভিন্ন ভিন্ন হতে হবে। এখন আপনি যদি দুইটাই 5 নেন তাহলে এই দুইটার গসাগু তো ভাই 5, তাই না? সো এখানে তো আর আপনি এখানে সহমৌলিক সংখ্যাটা হবে না। সহমৌলিক সংখ্যা হতে হলে দুইটা সংখ্যার গসাগু 1 হতে হবে। সেক্ষেত্রে সংখ্যা দুইটাকে মাস্ট বি ভিন্ন হতে হবে। ব্যাপারটা বোঝাতে পেরেছে? তো সহমৌলিক সংখ্যা আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে আমাদের লসাগু বা এটাকে আমরা বলতে পারি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো লসাগু বলতে আমরা কি বুঝি? দেখেন লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? তো দুইটা সংখ্যা লসাগু যদি আমরা বের করি, দেখেন মনে করেন 20 একটা সংখ্যা আর 30 একটা সংখ্যা, ঠিক আছে? তো কত কত গুণ করলে 20 হয়? 2 into 2 into 5 আর এটা হচ্ছে 2 into 3 into 5, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই 20 এবং 30 এই দুইটা সংখ্যার গসাগু কত? তো গসাগু মানে কি? দেখেন লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে সবথেকে ছোট কমন যে গুণিতকগুলো থাকবে। তো সবথেকে ছোট কমন গুণিতক কি কি আছে দেখেন? এই যে 2, এটা হচ্ছে সবথেকে ছোট একটা কমন গুণিতক, ঠিক আছে? আবার আপনার আবার এখানে 5 আছে, 3 আছে, ঠিক আছে? 5 আছে, 3 আছে। আচ্ছা, তো এখানে একটু লক্ষ্য করি আমরা। এটাকে আমরা আরেকটু সুন্দরভাবে লিখি। এটাকে আমরা লিখতে পারি 4 5 এ 20 আর এটাকে আমরা লিখতে পারি 15 দুগুণা 30, ঠিক আছে? আপনি এটাকে আরো বাংলা এটা এরকম হবে 2 into 2 into 5, এটা হচ্ছে 2 into 3 into 5। এখন আমরা যখন লসাগু করি তখন হচ্ছে সবগুলা মান আমরা নেই, সবগুলা। অর্থাৎ এখানে 2 কয়টা আছে? এখানে 2টা আছে, এখানে আছে একটা। তাহলে আমরা 2টা নিব, মানে বেশিটা নিব, ঠিক আছে? এখানে আছে 3 একটা, সো আমরা 3 নিব। 5 দুইটার মধ্যে একটা। তাহলে দেখেন 2 দুগুণা 4, 3 4 12, 5 12 হচ্ছে 60। এই 60 টাই হচ্ছে এই 20 এবং 30 এর লসাগু, ঠিক আছে? তো লসাগু জিনিসটা আশা করি ক্লিয়ার। তারপর আসেন ভাজক সংখ্যা। ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ। ভাজক সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ভাজক সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। ভাজক সংখ্যা আসলে জিনিসটা কি? আমরা একটু প্র্যাকটিক্যালি ফিল করি ভাজক সংখ্যা জিনিসটা কি। ভাজক সংখ্যা মানে একটি সংখ্যাকে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ যাবে। একটি সংখ্যাকে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ যাবে ওই জিনিসটাকে বলা হয় ওই সংখ্যার ভাজক সংখ্যা। ফর এক্সাম্পল আমরা নিলাম n। n হচ্ছে একটা সংখ্যা। এখন এই n সংখ্যাটাকে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ যাবে ওই সংখ্যাগুলোকে ভাজক সংখ্যা বলা হয় এবং ভাজক সংখ্যাকে টাউ দ্বারা প্রকাশ করা হয়। সো আমরা এইটার জন্য আমরা একটা সংখ্যা নিলাম 72। সো আমরা এখন দেখব যে টাউ 72 সমান কত, এইটা আমরা একটু দেখব। তো ভাজক সংখ্যা বের করার খুবই সহজ একটা সূত্র আছে। সূত্রটা কি জানেন? আমি একটু দেখাই আপনাদেরকে। প্রথম কাজ হচ্ছে এই যে n, এই nটা হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। nটা কি? nটা হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। nটা হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে বড়। অবশ্যই 1 থেকে বড় একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এখন এই n কে আমরা তার মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করতে পারি। কিভাবে? দেখেন এই যে n, এই n সমান আমরা কি লিখতে পারি? 72। দ্যাট মিন্স 8 নং 72। সো এটাকে আমরা একটু ভাঙি। 2 কে লিখতে পারি আমরা 8 কে আমরা লিখতে পারি, দেখেন এটা আমরা পরে লিখি। এই 8 কে আমরা লিখতে পারি 2 কিউব আর এই 9 কে লিখতে পারি আমরা 3 স্কয়ার। এখন দেখেন এই যে আমরা লিখলাম, এইটাকে বলা হয় এরকম P1 আলফা 1 P2 আলফা 2, ঠিক আছে? যেখানে
এই জিনিসগুলো বুঝতে হবে ভাই, কারণ আমরা থিওরামের মধ্যে এগুলো বারবার পাবো, যেখানে P1 এই P2 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, P1 P2 হচ্ছে মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে আলফা 1 আলফা 2 এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এখন লক্ষ্য করেন, এই যে আমরা 72 সংখ্যাটা লিখলাম, এই যে আমরা 72 সংখ্যা লিখলাম, এই যে 2 এবং 3 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে এই 72 কে আমরা 2 এবং 3 অর্থাৎ এই দুইটা মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারি। এখন এখানে 2 2 তিনটাই থাকুক আর 3000 থাকুক, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে এখানে মৌলিক সংখ্যাগুলো কি আছে। তার মানে আমরা যখন 72 কে ভাঙছি তখন আমরা দুইটা মৌলিক সংখ্যা পেয়েছি, একটা 2, একটা হচ্ছে 3। এখন 2 এখানে 3 বার আছে, ওইটা আমাদের দেখার কোনো বিষয় না। যতবারই থাকুক এটা তো 2, তাই না? আপনি এটাকে চাইলে এভাবে লিখতে পারতেন যে 2 গুণ 2 গুণ 2, তারপর আমরা লিখতে পারতাম 3 গুণ 3। এক্ষেত্রে কি আমি যদি বলি এখানে মৌলিক সংখ্যা কয়টা আছে, আপনি কি বলবেন যে এখানে 5টা আছে? না রে ভাই, এখানে মৌলিক সংখ্যা দুইটাই, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2। এখন 3 আর 2 যতবারই থাকুক না কেন সেখানে এই দুইটাই আছে, একবার থাকুক আর 100 বার থাকুক এই দুইটাই আছে, ঠিক না? সো এই জিনিসটাকে বলা হয় মৌলিক উৎপাদকের বিশ্লেষিত রূপ। তার মানে এখানে আমরা কথাটা কি বললাম, এখানে n হচ্ছে 1 থেকে বড় একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1 থেকে বড় একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি। এই জিনিসটাকে বলা হয় ইউনিক ফ্যাক্টরাইজেশন মেথড বা পাটিগণিতের মৌলিক উপপাদ্য, অথবা আমরা বলতে পারি আমরা এটাকে অনন্য উৎপাদীকরণ উপপাদ্য। অর্থাৎ পৃথিবীর সব সংখ্যাকে তার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ রূপে প্রকাশ করা যায়। পৃথিবীর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, অর্থাৎ 1 থেকে বড়, 1 থেকে বড়, এখানে n এর মান মাস্ট বি 1 থেকে বড় এবং এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, তাহলেই সেটাকে তার মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করা যাবে। এবং এই জিনিসটাকে বলা হয় ইউনিক ফ্যাক্টরাইজেশন মেথড বা পাটিগণিতের মৌলিক উপপাদ্য। এটার এই উপপাদ্যটা আমরা প্রমাণ ক্লাসে শিখবো, ঠিক আছে। এখন এই যে আমরা বুঝলাম, এখন দেখবেন আমরা যখন মৌলিক উৎপাদকে প্রকাশ করব, আমরা আরেকটা সংখ্যা নেই, মনে করেন n সমান 6। তো 6 কে আমরা লিখতে পারি 2 ইনটু 3। এখন কথা হচ্ছে ভাই এখানে তো 2 একটাই আছে, 3 ও একটাই আছে, সেক্ষেত্রে কি আমাদের আলফা 1 আলফা 2 দেওয়া দরকার আছে? হ্যাঁ দরকার আছে অবশ্যই, কারণ এখানে কিছু নাই মানে কত আছে, 1 আছে। এখন আমরা যদি n ইকুয়াল টু কত লিখতাম, n ইকুয়াল টু মনে করেন 30, তাহলে 2 ইনটু 3 ইনটু 5, তাহলে এটাকে আমরা এভাবে লিখবো p1 আলফা 1 p2 আলফা 2 p3 আলফা 3। মানে যতগুলো মৌলিক সংখ্যা থাকবে, 30 কে বাংলা আমরা তিনটা মৌলিক সংখ্যা পাচ্ছি, তাই না? একটা 2, একটা 3, একটা 5। এখন যদি এখানে 30 না হয়ে 60 হতো, তাহলে এটা 2 স্কয়ার হতো। সেক্ষেত্রে কি মৌলিক সংখ্যা বৃদ্ধি পেত? না, মৌলিক সংখ্যা তিনটাই। এখন একটা মৌলিক সংখ্যা একাধিকবার থাকুক ওইটা দেখার বিষয় না, বাট মৌলিক সংখ্যা কয়টা? তিনটা। তার মানে এই 60 কে আমরা 2, 3, 5 এই তিনটা মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি। 60 1 থেকে বড় একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাকে তার মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করতে পারি, দ্যাট ইজ কল্ড ইউনিক ফ্যাক্টরাইজেশন মেথড। বুঝাতে পেরেছি? এটা নিয়ে আমরা সামনে কিন্তু ডিটেইলস আলোচনা করব থিওরিটিক্যাল ক্লাসে। এখন আমরা ভাজক সংখ্যা বের করব। ভাজক সংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের এই যে উপরে যে মানগুলো আছে ওইগুলো কাজে লাগবে। এখন দেখেন আমরা এই n এর ভাজক সংখ্যা বের করব। তাহলে আমরা লিখব টাউ 72, দ্যাট মিন্স টাউ, এটাকে ভেঙে আমরা কি পেয়েছি, 2 কিউব ইনটু 3 স্কয়ার। এখন ভাজক সংখ্যা বের করার সূত্রটা কি? এখন তার জন্য একটা জিনিস লক্ষ্য করেন, n আমরা ধরে নিলাম n হচ্ছে একটা মৌলিক সংখ্যা, n কি একটা মৌলিক সংখ্যা। এখন বলেন তো n এর ভাজক সংখ্যা কত? দেখেন ভাই, ভাজক সংখ্যা একটা বিষয় আর মৌলিক উৎপাদকের গুণফল করা আলাদা একটা বিষয়, ঠিক আছে? এটা টোটালি আলাদা একটা বিষয়। আমরা ধরেছি এখানে n টা হচ্ছে একটা মৌলিক সংখ্যা আর এটা হচ্ছে n একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে বড়। আচ্ছা এখানে n না ধরে আমি p ধরি, তাহলে আপনার ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। p হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তাহলে p এর ভাজক সংখ্যা কয়টা? দুইটা। পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে সকল মৌলিক সংখ্যার দুইটা ভাজক সংখ্যা থাকে, ঠিক আছে? একটা হচ্ছে p নিজেই আর একটা হচ্ছে 1। এই দুইটা ছাড়া p এর আর কোনো ভাজক সংখ্যা নাই। আমি আবারও বলি পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে প্রত্যেকটা মৌলিক সংখ্যার ভাজক সংখ্যা দুইটা, একটা হচ্ছে p নিজেই আর একটা হচ্ছে 1। এখন আমি যদি আপনাকে বলি 19, তাহলে 19 এর ভাজক দুইটা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 19 নিজেই, ঠিক আছে? তার মানে পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে প্রত্যেকেরই ভাজক কয়টা থাকবে? দুইটা থাকবে। এখন লক্ষ্য করেন দুইটার মধ্যে এই যে এক দেখেন, এখন আমি যদি বলি তাহলে p এর ভাজক সংখ্যাগুলো যোগ করো, একটু লক্ষ্য করেন। আমি যদি আপনাকে বলি p এর ভাজক সংখ্যাগুলো যোগ করো,
তাহলে আপনি কি লিখবেন? আপনি লিখবেন p নিজেই একটা ভাজক সংখ্যা, 1 হচ্ছে একটা ভাজক সংখ্যা। ঠিক আছে? এই দুইটাকে যোগ করলে যা পাবো সেটা হচ্ছে এই p এর ভাজকের যোগফল। এই p এর ভাজকের যোগফল, তাই না? তার মানে এখানে 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তাহলে এটার ভাজক সংখ্যাটা আমরা কিভাবে বের করব দেখেন। এখানে 2 এর যে ঘাত থাকবে তার সাথে জাস্ট 1 যোগ করে দিবেন। তার মানে এই যে 2 কিউব, এই 2 কিউবের ভাজক সংখ্যা হচ্ছে এইটা বের করার সূত্র। আর এই যে 3 স্কয়ার, এইটার ভাজক সংখ্যা হবে এখানে যে পাওয়ার থাকবে তার সাথে জাস্ট 1 যোগ করে দিবেন। ঠিক আছে? তাহলে ভাজক সংখ্যা বের করার সূত্র হচ্ছে, আমরা যদি এইটার সাথে সূত্রকে কম্পেয়ার করি তাহলে আমরা লিখব টাউ n সমান আলফা 1 প্লাস 1 আলফা 2 প্লাস 1। মানে এখানে মৌলিক সংখ্যার যে পাওয়ার গুলা থাকবে বা যে ঘাতগুলো থাকবে তার সাথে 1 করে যোগ করতে হবে আর এগুলাকে গুণ করে দিতে হবে। কেন গুণ? এই যে দেখেন এখানে মধ্যে তো গুণ চিহ্ন ভাই। এই দেখেন 2 কিউব আর 3 স্কয়ার মাঝখানে তো গুণ চিহ্ন, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 3 আর 1 হচ্ছে 4, 8 নং 72 না? 8 নং 72, হ্যাঁ। আর 2 আর 1 কত? 3। তাহলে 3 4 এ কত? 12। তার মানে 72 সংখ্যাটার টোটাল 12টা ভাজক আছে। অর্থাৎ 12টা সংখ্যা দ্বারা 72 কে ভাগ করা যায়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই সেই 12টা সংখ্যা আমরা কিভাবে বের করব? ওইটা এখান থেকে বের করা যাবে না। ঠিক আছে? বাট আপনি চাইলে 72 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় এটাকে আপনি ক্যালকুলেশন করে বের করতে পারবেন। কিন্তু এই 72 সংখ্যা যেটা 72 সংখ্যাগুলোর ভাজকের সমষ্টি আমরা বের করা পারবো এখান থেকে। তো দেখেন ভাজকের সংখ্যা কিভাবে বের করতে হয় সেইটা আমরা দেখলাম। এখন আমরা একটু দেখি যে ভাজকের সমষ্টি আমরা কিভাবে বের করব। ভাজকের সমষ্টি আমরা বের করব এখান থেকে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখানে n সমান কি লিখেছিলাম? 72, 8 নং 72, 2 কিউব ইন্টু 3 স্কয়ার। এখন এটা ভাজকের যোগফল বের করব। মানে এই যে ভাজক দেখেন, এই যে আমাদের 12টা ভাজক, এই 12টা ভাজকের যোগফল আমরা বের করব। তো যোগফল নির্ণয়ের সূত্রটা খুবই সহজ। ভাজকের যোগফল নির্ণয়কে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, অর্থাৎ সিগমা n। এই সিগমাটা হচ্ছে ভাজকের যোগফল বের করার ফরম্যাট। ঠিক আছে? আমরা টাউ দ্বারা আসলে ভাজকের সংখ্যা বের করি। মানে টাউ n মানে হচ্ছে ভাজকের সংখ্যা বোঝায়, আর সিগমা n মানে ভাজকের ওই সংখ্যাগুলোর যোগফলকে বোঝানো হয়। এখন আমরা দেখব এটার যোগফল কত। তো এটার সূত্রটা কি দেখেন। এটার সূত্রটা হচ্ছে এরকম, p1 আলফা 1 মানে প্রথম যেটা ছিল এটা লিখতে হবে, তার সাথে 1 যোগ করবেন, বিয়োগ হচ্ছে 1, আর নিচে হচ্ছে ওই মৌলিক সংখ্যা -1। তারপরে আমরা পরেরটা লিখবো। তো পরেরটা কি আছে? p2, দেখেন পরেরটা কি আছে? p2 আলফা 2 প্লাস 1। এই যে প্লাস 1 এটা অলওয়েজ হবে, আর এই -1 এটা অলওয়েজ হবে, আর নিচে হচ্ছে যে মৌলিক সংখ্যা থাকবে তার থেকে আপনি 1 বিয়োগ করে দিবেন, অর্থাৎ p2 -1। তাহলে এখান থেকে হিসাব করেন। প্রথমে p1 বলতে কত? এখানে p1 হচ্ছে 2, তাহলে 2, আর এখানে আলফা 1 হচ্ছে 3, তাহলে 3 প্লাস 1 দ্যাট মিন্স 4, -1 ডিভাইডেড বাই 2 1 ইনটু p2 বলতে হচ্ছে 3, তাহলে 3, আর আলফা 2 হচ্ছে 2, তাহলে 2 প্লাস 1 দ্যাট মিন্স 3, -1 ডিভাইডেড বাই 3 1, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 15, আর 3 কিউব মানে কত? 27, 27 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 26, তাই না? দেখেন 3 কিউব, 3 কিউব মানে তো 27, 27 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 26 ডিভাইডেড বাই 2, তাহলে 13, তাহলে 15 ইনটু 13। এই দুইটাকে গুণ করে যা আসবে সেইটাই হচ্ছে এই যে n। n বলতে আমাদের কত ছিল? 72। এই 72 যে সংখ্যাটা তার যে ভাজক, ওই ভাজকগুলোর যোগফল। এভাবে আমরা যে কোনো সংখ্যার ভাজক সংখ্যা বের করতে পারবো, আবার ভাজকের যোগফলও বের করতে পারবো। আমরা যখন এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব তখন এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে এই বিষয়গুলো এত দেখার দরকার নাই, জাস্ট মূল কনসেপ্টটা বুঝে নিলেই হয়ে যাবে। তারপর আসেন পারফেক্ট নাম্বার বা যুগসিদ্ধ সংখ্যাটা কি। যুগসিদ্ধ সংখ্যাটা কি, এখন জিনিসটাকে একটু বোঝেন। n n হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তাহলে n এর সকল ভাজকের সমষ্টি, তাহলে n এর সকল ভাজকের সমষ্টিকে আমরা সিগমা n দ্বারা প্রকাশ করি, মাত্রই আমরা দেখেছি। এই টাউ n মানে হচ্ছে ভাজকের সংখ্যা, এই যে n, এই n এর ভাজকের সংখ্যা, আর এটা হচ্ছে এই ভাজকের সংখ্যাগুলোর সমষ্টি। এখন n হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1 থেকে বড়। তাহলে এই যে n, এই n এর সকল ভাজকের যোগফল যদি এই n এর দ্বিগুণ হয়, এই n এর কি হয়? দ্বিগুণ হয়, মানে এই শর্তটা যদি সিদ্ধ করে তখন আমরা এই n টাকে বলতে পারবো পারফেক্ট নাম্বার বা যুগসিদ্ধ সংখ্যা।
এখন বিষয়টাকে আমরা একটু এক্সপ্লেইন করি, ডেফিনিশনটা আমরা একটু দেখি। দেখেন এখানে কি বলেছে যে যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর সকল ভাজকের সমষ্টি যদি 2n হয় তাহলে n কে যুগসিদ্ধ সংখ্যা বলা হয়ে থাকে। এখন লক্ষ্য করেন, মনে করেন আমরা যদি n সমান 6 নেই, n সমান আমরা কি নেই, n সমান আমরা 6 নেই, তাহলে এটাকে ভাঙে 3n টু 2, ঠিক আছে? তাহলে এই n এর বা এই 6 এর সকল ভাজকের যোগফল, তাহলে এটার ভাজকের যোগফল যদি আমরা বের করি তাহলে তো এখানে 1 আছে, তাহলে এটার সূত্রটা কি হবে দেখেন, দেখেন আচ্ছা, তাহলে এটা সকল ভাজকের সমষ্টি বের করি, তাহলে এখানে আছে 1 + 1 - 1 ডিভাইডেড বাই 3 - 1, আর এটা হবে 1 + 1 - 1 ডিভাইডেড বাই 2 - 1। তাহলে 3 স্কয়ার মানে কত, 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 4, আর এটা হচ্ছে 2 স্কয়ার 4, 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 3, দ্যাট মিন্স কত, 12। তাহলে দেখেন এই n এর সকল ভাজকের সমষ্টি হচ্ছে কত, 12। তার মানে সিগমা n সমান হচ্ছে 12। এই 12 কে আমরা লিখতে পারি 2n, কারণ এখানে n সমান কত, 6, n সমান কত, 6। তো n এর জায়গাতে যদি আমরা 6 বসাই তো এটা হয়ে যাবে 2n, দ্যাট মিন্স সিগমা n সমান 2n, দ্যাট মিন্স আমরা বলতে পারি 6 ইজ এ পারফেক্ট নাম্বার, ঠিক আছে? 6 ইজ এ পারফেক্ট নাম্বার। তার মানে যে কোনো সংখ্যার সকল ভাজকের যোগফল যদি ওই সংখ্যার দ্বিগুণ হয় তাহলে সংখ্যাটিকে পারফেক্ট নাম্বার বা আমরা যুগসিদ্ধ সংখ্যা বা পরিপূর্ণ সংখ্যা বলতে পারি, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাই, তাহলে যুগসিদ্ধ সংখ্যাগুলো কি জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা? একেবারে চোখ বন্ধ করে আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীতে যত যুগসিদ্ধ সংখ্যা আছে সকল যুগসিদ্ধ সংখ্যাই হচ্ছে জোড় সংখ্যা। দেখেন সকল যুগসিদ্ধ সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা। এই যে 6, এটা হচ্ছে একটা যুগসিদ্ধ সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা। এরকম আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুগসিদ্ধ সংখ্যা আছে, সকল সংখ্যাই হচ্ছে জোড় সংখ্যা, এটা মনে রাখতে হবে আপনারা, ঠিক আছে? তারপর আসেন তুরীয় সংখ্যা। দেখেন খুবই মজার একটা জিনিস, একটি স্বাভাবিক সংখ্যা n কে তুরীয় যুগসিদ্ধ সংখ্যা বলা হবে। তুরীয় যুগসিদ্ধ সংখ্যা বলা হবে যদি তার সকল ভাজকের যোগফল যত হবে তার সকল ভাজকের যোগফল ওই সংখ্যার দ্বিগুণ হবে, ঠিক আছে? এখন জিনিসটাকে আমি একটু দেখাই। তো আমরা যদি এটাকে আরেকটু এক্সপ্লেইন করি, এখানে এটার এক্সপ্লেনেশন দেয়া আছে, আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো 16 হচ্ছে একটা সংখ্যা, আপনি চাইলে 16 এর যে ভাজকগুলো আছে এগুলো হচ্ছে 16 এর ভাজক, তো আপনি চাইলে এভাবে ক্যালকুলেশন করে বের করতে পারেন, অথবা আমরা দেখেন এই যে n = 16, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, তাহলে সিগমা n সমান কি হবে, 2 টু দি পাওয়ার 4 + 1 - 1 ডিভাইডেড বাই 2 - 1, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 32 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 31, ঠিক আছে? তাহলে দেখেন এখান থেকে আমরা সিগমা n সমান কত পেলাম, 31 পেলাম, কি পেলাম, 31, এই যে 31। এখন 31 এর সকল ভাজকের যোগফল আমরা বের করব। তাহলে 31 তো একটা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, তাহলে 31 এর ভাজক সংখ্যা কয়টা, দুইটা, একটা হচ্ছে 31 নিজে আর একটা হচ্ছে 1, তাই না? তার মানে 31 এর ভাজক হচ্ছে একটা 1 আর একটা হচ্ছে 31 নিজেই। তাহলে আপনি যদি এই 31 এর ভাজক সংখ্যা বের করেন, ভাজকের যোগফল বের করেন, সেটা হবে 32, এই দুইটার যোগ করলে কত হবে, 32, কত হবে, 32, ঠিক আছে? তার মানে সিগমা n, দেখেন এই যে 31, এই 31 এর আমরা ভাজকের যোগফল বের করলাম, ঠিক আছে? এটা সমান আমাদের কত বের হয়েছে, 32। এখন এইটা বের করার আগে তো আমরা সিগমা n বের করেছিলাম, দ্যাট মিন্স সিগমা 31 সমান হচ্ছে 32। এই 32 কে আমরা লিখতে পারি 2 ইনটু, দেখেন এই যে 32, এই 32 কে আমরা কি লিখতে পারি, 32 কে আমরা লিখতে পারি 2n, তাই না? তার মানে এটা ছিল n আর এটা হচ্ছে আমাদের 2n। তার মানে এই যে শর্তটা, এই শর্তটা কিন্তু ফুলফিল করেছে, দ্যাটস ওয়াই 16 ইজ এ, মানে 16টা হচ্ছে একটা তুরীয় সংখ্যা, 16টা হচ্ছে একটা তুরীয় যুগসিদ্ধ সংখ্যা। মানে যে যুগসিদ্ধ সংখ্যার মতো অলমোস্ট মতো, বাট সেম না কিন্তু, ঠিক আছে? এই দুইটার মধ্যে হালকা পার্থক্য আছে। তারপর আসেন সহৃদয়িত যুগল, মানে তারা বন্ধু, পরস্পর বন্ধু। তো বন্ধুর কাজটাকে দেখেন খুব সুন্দর, যদি দুইটি স্বাভাবিক সংখ্যা m এবং n কে সহৃদ যুগল বলা হবে যদি সিগমা m সমান সিগমা n হয়, সমান m প্লাস n হয়, অথবা সিগমা m মাইনাস m ইকুয়াল টু হচ্ছে n হয়, অথবা সিগমা n মাইনাস n ইকুয়াল টু m হয়। এখন ব্যাপারটাকে একটু বুঝি আমরা। তো m এবং n দুইটা স্বাভাবিক সংখ্যা, এবং এই দুইটা স্বাভাবিক সংখ্যার দেখেন এই অংশটা সমান এই অংশ, অথবা এই অংশ সমান এই অংশ।
তো এই অংশ সমান যদি এই অংশ হয়, তো এখান থেকে আমরা বলতেই পারি যে সিগমা এম মাইনাস এম ইকুয়াল টু এন। আবার বলতে পারি সিগমা এম মাইনাস এন ইকুয়াল টু এন। এইটার ক্ষেত্রেও আমরা সেম লিখতে পারি এভাবে, ঠিক আছে। এখন এটাকে আমরা একটু এক্সপ্লেন করি। তো এম এবং এন, এম এবং এন, এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। সো আমি ধরে নিলাম এম সমান 5। আচ্ছা 15 নেই, 15 নিলাম। তাহলে সিগমা এম সমান কি হবে? সিগমা 15। তো 15 মানে কি? 3 ইন্টু 5, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 এর ভাজক কয়টা হবে? মানে 3 এর ভাজকগুলোর যোগফল কত হবে? 3 এর ভাজকের যোগফল হবে 4। কারণ 3 তো একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। তাহলে 3 যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে এটা ভাজক হচ্ছে দুইটা। একটা হচ্ছে 3 নিজে, আর একটা হচ্ছে 1। তাহলে তার ভাজকের যোগফল হচ্ছে 4। আর 5 এর ভাজক হচ্ছে 5 এবং 1 2। দ্যাট মিন্স এইটার যে ভাজক সংখ্যা হবে, সরি ভাজকের যোগফল হবে সেটা হচ্ছে 6। তাহলে 4 6 হচ্ছে 24। দেখেন ভাই, খুবই সহজ বিষয়। 3 এর ভাজক হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3, যোগফল হচ্ছে 4। আর 5 এর ভাজক হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 5, তো যোগফল হচ্ছে 6। তো 4 6 হচ্ছে 24। তার মানে এইটার যোগফল কত হলো? 24। কি হলো? 24 হলো, ঠিক আছে। কি হলো? 24। আচ্ছা, তো আমরা এখানে একটা n নিব, একটা n নিব, একটা n নিতে হবে আপনাকে। মনে করেন n সমান 20, n সমান 20। তাহলে এইখান থেকে আমরা কি পেলাম দেখেন? এখান থেকে আমরা পেলাম সিগমা m সমান m প্লাস n। দ্যাট মিন্স 15 প্লাস 20 সমান আমরা কত পেয়েছি? সমান আমরা পেয়েছি 20 30 35। কত পেয়েছি? 35, তাই না? আচ্ছা, এখন সেম প্রসেসে আপনি সিগমা n এর মান বের করেন। দেখেন যে বাকি সবগুলোর ক্ষেত্রে সেম প্রসেস হবে, ঠিক আছে। সেম প্রসেস হবে, সিগমা m সিগমা n সমান হবে, ঠিক আছে। ক্যালকুলেশন করে এটা সমান হয়ে যাবে। সিগমা m, আমরা যদি সিগমা n এর মান বের করি, তাহলে n সমান আমরা ধরেছি 20। তাহলে 4 5 20, তাহলে 2 স্কয়ার ইনটু 5। সো এইটা যদি আমরা একটু হিসাব করি, তাহলে এটা হবে 2 কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। আর এইটার তো 5, 5 এর হচ্ছে 6, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 6 এর 7 হচ্ছে 42, 6 এর 7 কত? 42। তাহলে আমাদের সব বের করা শেষ। এখন আমরা একটু দেখি যে এই প্রপার্টিসটা এটা ফুলফিল করে কিনা, ঠিক আছে। সো আমরা এখানে একটু দেখি। তাহলে এখানে আমরা m সমান কত ধরেছি? 15, আর n সমান ধরেছি আমরা 20। এখন দেখেন এই শর্তটা আমরা একটু দেখি। তাহলে সিগমা m মানে কত? 35 মাইনাস m। m বলতে আমরা কত ধরেছি? 15 সমান কত? n। দেখেন 20, এই যে n। তাহলে এটা কি ছিল আমাদের? এটা ছিল আমাদের সিগমা m মাইনাস m সমান হচ্ছে n। দেখেন এই প্রপার্টিসটা কিন্তু সিদ্ধ করেছে, ঠিক আছে। এখন এইটা দেখেন, সিগমা n সমান আমরা কত বের করেছি? 42 মাইনাস n। n মানে কত? n মানে হচ্ছে আমরা লিখেছিলাম 20। তাহলে এটা কত হবে? 20 সিগমা n মাইনাস n। তাহলে 42 মাইনাস 20 সমান হচ্ছে m সমান 15। 15 তো হচ্ছে না, এটা কি ভুল হয়েছে? 4 5 20, তাহলে এটা হচ্ছে 2 কিউব 8 6 এর সাথে 42, ঠিক আছে। 2 মাইনাস 1 আর 5 25 মাইনাস x ডিভাইডেড বাই 4। তাহলে 25 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 24, 4 6 24, তাহলে 6। আর এটা হচ্ছে 8 থেকে 1 বিয়োগ করলে 7, 6 এর 7 হচ্ছে 42, ঠিক আছে। তো তাহলে হচ্ছে 42 সিগমা n মাইনাস n, 42 মাইনাস 20 সমান m তো 15 হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন আপনি যে কোনো দুইটা সংখ্যা নিলেই যে সেটা সহিত যুগল গঠন করবে এরকম না। যেমন দেখেন এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আমি এক্সাম্পলটা একটু দেখাই আপনাদেরকে। প্রত্যেকটার ক্ষেত্রে শর্ত সিদ্ধ করতে হবে। দেখেন এখানে কিন্তু এই শর্তটা কিন্তু সিদ্ধ করেছে, আবার এই শর্তটাও কিন্তু সিদ্ধ করেছে। কিন্তু আমরা যখন m ইকুয়াল টু 15 আর n ইকুয়াল টু 20 নিয়েছি, তখন এই দুইটা শর্তের মধ্যে একটা শর্ত সিদ্ধ করেছে, একটা শর্ত সিদ্ধ করে নাই। তার মানে এই দুইটা বন্ধু নয়, কিন্তু এই যে 220 এবং 284 এই দুইটা কিন্তু বন্ধু, মানে
সহিত যুগল। তো বিষয়টা হচ্ছে যে কোনো দুইটা সংখ্যাকে আমরা সহিত যুগল বলতে পারবো না, তখনই বলতে পারবো যদি সেটা এই দুইটা প্রপার্টিসকে সিদ্ধ করে। ব্যাপারটা বোঝাতে পেরেছে? মানে আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম ওইটা সহিত যুগল গঠন করে না। তারপর দেখেন মার্সেন সংখ্যা খুবই মজার একটা জিনিস। যদি পি একটা মৌলিক সংখ্যা হয়, যদি পি একটা মৌলিক সংখ্যা হয়, তাহলে পি টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান আকারের সংখ্যাগুলোকে টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান আকারের সংখ্যাগুলোকে মার্সেন সংখ্যা বলা হয়। তাহলে আমরা যদি এন ইকুয়াল টু 2 নেই, তাহলে 2 স্কয়ার মাইনাস 1 দ্যাট মিন্স 3। 3 হচ্ছে একটা মার্সেন সংখ্যা। যদি আমরা n ইকুয়াল টু 7 নেই, তাহলে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 6 32 5 6 7, তার মানে 128 মাইনাস 1 অর্থাৎ 127। এটা হচ্ছে একটা মার্সেন সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে একটা মার্সেন সংখ্যা। আবার আমরা যদি n ইকুয়াল টু 3 নেই, তাহলে 2 কিউব মাইনাস 1, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, 8 থেকে 1 বিয়োগ করলে 7। তো এই যে আকারের সংখ্যাগুলো, এই আকারের সংখ্যাগুলোকে মার্সেন সংখ্যা বলা হয়। তার মানে 3 127 7 এই প্রত্যেকটি হচ্ছে এক একটা মার্সেন নাম্বার। আপনি এখানে एग्जांपल নিয়ে এগুলোকে দেখতে পারেন, ঠিক আছে? তারপর আসেন ফার্মার সংখ্যা। ফার্মার সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1 আকারের সংখ্যাগুলোকে ফার্মার সংখ্যা বলা হয়ে থাকে। এটাকে fn দ্বারা প্রকাশ করা হয়, fn দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এবং এই n এর মানটা 0 থেকে শুরু হয়। এখন দেখেন, সো আমরা এটাকে লিখতে পারি fn সমান 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখন যদি n ইকুয়াল টু 0 হয়, তাহলে f0 সমান 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 0 প্লাস 1, তাহলে হয়ে গেল এটা 2 প্লাস 1 দ্যাট মিন্স 3। সো এটা হচ্ছে আমাদের প্রথম ফার্মার সংখ্যা। তারপর যদি আমরা n ইকুয়াল টু 1 বসাই, তাহলে f1 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 4, 4 আর 1 হচ্ছে 5। তারপর যদি আমরা n ইকুয়াল টু 2 বসাই, তাহলে f2 2 স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 1, তার মানে 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 দ্যাট মিন্স 17। এটা হচ্ছে একটা ফার্মার সংখ্যা। তারপর হচ্ছে যদি আমরা n ইকুয়াল টু 3 বসাই, তাহলে f3 সমান 2 2 টু দি পাওয়ার 3 প্লাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 8 প্লাস 1, 2 টু দি পাওয়ার 8 সমান হচ্ছে 256, তাহলে 257। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম ফার্মার সংখ্যা, এটা দ্বিতীয় ফার্মার সংখ্যা, এটা তৃতীয় ফার্মার সংখ্যা এবং এটা হচ্ছে চতুর্থ ফার্মার সংখ্যা। এবং পৃথিবীতে যত ফার্মার সংখ্যা আছে সব ফার্মার সংখ্যা হচ্ছে বেজোড়। পৃথিবীতে যত ফার্মার সংখ্যা আছে সব ফার্মার সংখ্যা হচ্ছে বিজোড়। আমরা একটু আগে দেখেছিলাম যুগসিদ্ধ সংখ্যা। পৃথিবীতে যত যুগসিদ্ধ সংখ্যা আছে সকল যুগসিদ্ধ সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা। পৃথিবীতে যত ফার্মার সংখ্যা আছে সকল ফার্মার সংখ্যা হচ্ছে বেজোড় সংখ্যা। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পারেন। তারপর হচ্ছে সংখ্যাতাত্ত্বিক ফাংশন, এটা এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় না, দ্যাটস এটাকে আমরা এখন স্কিপ করতেছি। সংখ্যাতাত্ত্বিক ফাংশন একটা চ্যাপ্টারই আছে, সেইখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। আসেন অয়েলার ফাই ফাংশন, খুবই মজার একটা জিনিস ভাই এটা। দেখেন, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 হতে ছোট, মানে n হতে ছোট বা n এর সমান n এর সাথে সহমৌলিক। ব্যাপারটা একটু আপনার কাছে জটিল লাগতেছে, এটাকে আমি একটু সহজ করে দিই। মনে করেন n হচ্ছে একটা সংখ্যা, n সমান 10। এখন n থেকে ছোট বা n এর সমান কতগুলো সংখ্যা আছে? 10টা সংখ্যা আছে। কি কি আছে বলেন তো? 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এই যে আমি 10টা সংখ্যা লিখলাম, এই 10টা সংখ্যার মধ্যে 10 তো 10 এর সাথে কখনোই সহমৌলিক হবে না, তাই না? সহমৌলিক হতে হলে দুইটা সংখ্যার গসাগু 1 হতে হবে। সো এইটা হবে না, 10 10 এর সাথে সহমৌলিক নয়। 10 যেহেতু একটা জোড় সংখ্যা, সো এখানে যতগুলো জোড় সংখ্যা আছে কোনো সংখ্যাই 10 এর সাথে সহমৌলিক নয়, দ্যাটস ওয়াই এগুলা বাদ, তাই না? তাহলে বাকি রইল কি? 1 1 এটার সাথে সহমৌলিক, 3 সহমৌলিক, 5 কিন্তু 10 এর সাথে সহমৌলিক নয়। দেখেন 5 এবং 10 এর গসাগু হচ্ছে 5, সো এটা হবে না, ঠিক আছে? 7 10 এর সাথে সহমৌলিক, 9 10 এর সাথে সহমৌলিক। তার মানে 1 3 5 7 9, 1 3 7 9 এই চারটা সংখ্যা হচ্ছে 10 এর সাথে সহমৌলিক। 10 এর সাথে সহমৌলিক, দ্যাট মিন্স এই চারটা সংখ্যাই 10 এর সাথে গসাগু করলে গসাগু 1 হবে। আর সহমৌলিক সংখ্যা মানে কি? দুইটা সংখ্যা গসাগু 1 হতে হবে। তাহলে যতগুলো সংখ্যা এই 10 এর সাথে সহমৌলিক সেই সংখ্যাটাকে অয়েলার ফাই ফাংশন বা অয়েলার টসিয়েন ফাংশন বলা হয়ে থাকে। এবং এটাকে আমরা এই যে ফাই এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাহলে ফাই অফ 10 সমান 4। ফাই অফ 10 সমান কি? 4। আপনি এখন যে কোনো एग्जांपल নিতে পারেন, যে কোনো एग्जांपल নিতে পারেন, নিয়ে আপনি তার অয়েলার ফাই ফাংশনের মান বের করতে পারেন, ঠিক আছে?
আচ্ছা, এখন এখন দেখেন এটাকে আমরা একটু দেখি। এখানে অনেকগুলা মান দেয়া আছে, আপনি এগুলাকে একটু দেখতে পারেন। এখন আসেন গৌণিক ফাংশন। ভাই মোস্ট ইম্পোর্টেন্ট একটা জিনিস গৌণিক ফাংশন বা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। দেখেন m এবং n যদি দুটো সহমৌলিক সংখ্যা হয়, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যদি দুইটা সংখ্যা সহমৌলিক না হয়, যদি দুইটা সংখ্যা সহমৌলিক না হয়, তাহলে সংখ্যা দুইটা কোনো অবস্থাতেই গৌণিক হতে পারবে না। ব্যাপারটা ভাই বুঝতে হবে। দেখেন সহমৌলিক হতে হবে, তাহলেই গৌণিক হবে। আচ্ছা, এখানে m এবং n দুইটা সহমৌলিক সংখ্যা, দ্যাট মিন্স mn ইকুয়াল টু 1। সহমৌলিকের শর্তটাই তো এইটা, তাই না? সহমৌলিকের শর্তটাই তো এটা। এখন আমরা ধরে নিলাম না, আমরা এই শর্ত মানি না, আমরা এটাকে একটু প্র্যাকটিক্যালি প্রুফ করে দেখব। সো আমরা, আচ্ছা আগে এই শর্ত দিয়ে আমরা একটু দেখি। সো মনে করেন m সমান 10 আর n সমান মনে করেন 7। সো এখানে অবভিয়াসলি এম এন সমান 1 হবে, কারণ 10 এবং 7 এর গসাগু হচ্ছে 1। এখন এখন আমরা এই শর্তটা মানে এই যে ফাংশনটা বা এই যে অংশটা, এইটাকে বলা হয়ে থাকে আমাদের গৌণিক ফাংশন। অর্থাৎ এম এন সমান যদি 1 হয়, তাহলে এফ কে গৌণিক ফাংশন বলা হবে। সেক্ষেত্রে এফ এম এন সমান এফ এম ইন্টু এফ এন হবে। সেক্ষেত্রে কিছু ফাংশন আছে যেগুলোকে আমরা বলতে পারি গৌণিক ফাংশন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অয়েলার ফাই ফাংশন, তারপর হচ্ছে টাউ ফাংশন, তারপর হচ্ছে সিগমা ফাংশন। ঠিক আছে, এই ফাংশনগুলোকে সংখ্যাতাত্ত্বিক ফাংশন মানে গৌণিক ফাংশন বলা হয়ে থাকে। তো যেহেতু মাত্রই আমরা অয়েলার ফাই ফাংশন দেখেছি, তো এইটা নিয়ে আমরা এটাকে একটু প্রুফ করে দেখি। তো এইটা শর্তটা হবে এরকম, তাই না? এই তো তার শর্ত। এখন এই শর্তটাকে আমরা একটু প্রুফ করে দেখাবো। সো প্রথমত হচ্ছে এই যে এখানে আমাদের ফাই অফ 10 সমান 4 মাত্রই আমরা বের করেছি। 10 থেকে ছোট যতগুলো সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোর মধ্যে 4টা সংখ্যাই আছে যেগুলো 10 এর সাথে সহমৌলিক। দ্যাটস ওয়াই ফাই অফ 10 সমান 4। এখন আসেন এখানে আমরা n অর্থাৎ 7 দেখি। তো n সমান হচ্ছে 7, ঠিক আছে? তাহলে এইটার সাথে 1 সহমৌলিক, 2 সহমৌলিক, 3 সহমৌলিক, 4 সহমৌলিক, 5 সহমৌলিক, 6ও সহমৌলিক। শুধু 7 সহমৌলিক নয়। তার মানে আমরা বলতে পারি 5 অফ 7 সমান হচ্ছে 6। 5 অফ 7 সমান হচ্ছে কি 6। সহজ বিষয় হচ্ছে যে মৌলিক সংখ্যা যেগুলো থাকবে, মৌলিক সংখ্যা যেমন এখানে n কি একটা মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যাগুলোর ক্ষেত্রে মৌলিক সংখ্যা যত তার থেকে 1 কম হবে অয়েলার ফাই ফাংশনের মান। যেমন আমরা যদি n সমান 3 নেই, তাহলে এটার সাথে দেখেন 1 এবং 2 এই দুইটা সহমৌলিক। n সমান যদি 5 নেই, তাহলে 1 2 3 4 চারটা সহমৌলিক। এখন আমরা যদি n সমান 19 নেই, তাহলে 8টা সংখ্যা পাবেন এই 19 এর সাথে সহমৌলিক। কারণ 19 তো একটা প্রাইম নাম্বার। সো এটার শুধু 1 দ্বারা ভাগ যাবে আর 19 দ্বারা ভাগ যাবে, আর কোনো সংখ্যা দ্বারা তো ভাগ যাবে না। তো 1 দ্বারা ভাগ গেলে তো আপনার মানে 1 যেহেতু এটা ভাজক, সো গসাগু তো 1 হবে। শুধু 19টা হবে না, কারণ 19 এর সাথে সহমৌলিক সংখ্যা না। সো পৃথিবীতে যত প্রাইম নাম্বার আছে, সব প্রাইম নাম্বারের ক্ষেত্রে অয়েলার ফাই ফাংশনের মান হবে ওই প্রাইম নাম্বার থেকে 1 কম। 19 হলে 18, যদি আপনার 23 হয় তাহলে 22, 31 হলে 30, এরকম। ঠিক আছে? তাহলে দেখেন 5 7 সমান হচ্ছে 6। এখন এইটাকে আমরা প্রুফ করে দেখাবো। এখন এটাকে আমরা প্রুফ করব, ঠিক আছে? সো আগে mn মানে কত? 7 দশে কত? 70। 7 দশে কি 70। এখন 70 সংখ্যাটা ভাই বিশাল বড়, তাই না? 70 সংখ্যাটা অনেক বড় হয়ে যায়। সো আমরা এখানে একটা ছোট সংখ্যা নেই। ফর এক্সাম্পল এটা 5, তাহলে আমার জন্য সুবিধা হবে। না 5 নিলেও বেশি হয়ে যায়। আমি 2 নেই। 2, ঠিক আছে? তাহলে 2 থেকে ছোট হচ্ছে একটাই আছে। সো এটা, আচ্ছা 2টাকে মুছে দেই। তাহলে 5m বা 5 সমান হচ্ছে 1 আর 5 অফ 7 সমান হচ্ছে 6। মানে এটা করলে আমার জন্য সুবিধা হয় আর কি, ক্যালকুলেশন দেখাতে সুবিধা হয়। তাহলে দেখেন এই যে mn, এই দুইটাকে যদি আমি গুণ করি, তাহলে 7 দুগুণা কত? 14। তাহলে 14 থেকে ছোট কতগুলো সংখ্যা আছে যেটা 14 এর সাথে সহমৌলিক, ওইটা বের করার কিন্তু একটা সূত্র আছে, আচ্ছা আমরা সূত্রটা একটু দেখি। 14 সমান কি? 2 into 7। আগে এটাকে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে 5 14 সমান হচ্ছে 14 into 1 minus 1/2 1 minus 1/7। তো সূত্রটা কি দেখেন? সূত্রটা হচ্ছে এখানে যে n টা থাকবে সেটা আগে লিখে দিতে হবে। তারপর 1 মাইনাস, আচ্ছা জিনিসটা হচ্ছে এরকম, আমি একটু লিখে দেই। 5n সমান হচ্ছে n প্রোডাক্ট সিরিজ 1 minus 1/p। ঠিক আছে?
এই প্রোডাক্ট সিরিজ দ্বারা বোঝানো হচ্ছে যে যতগুলো মৌলিক সংখ্যা থাকবে প্রত্যেকটা এক একটা গুণ আকারে থাকবে, এক একটা গুণ আকারে থাকবে। সো দেখেন এখানে এন, এন যত আছে সেটাকে লিখে দিতে হবে। তারপর হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই পি। সো প্রথম পি হচ্ছে 2, সো 1/2। পরের পি হচ্ছে 7, সো 1/7। এখন কথা হচ্ছে যদি এখানে 14 না হয়, যদি 28 হতো বা আরো অন্য কিছু থাকতো, সেক্ষেত্রে আপনাকে বাকিগুলোর জন্য এখানে উৎপাদক আকারে সেটাকে লিখতে হতো। ব্যাপারটা বোঝাতে পেরেছি? এখন কথা হচ্ছে যদি 28 হতো তাহলে তো এখানে 2 থাকতো। সেক্ষেত্রে কি এটা কোনো পরিবর্তন হতো? না। সেক্ষেত্রে সেম প্রসেস, সেম প্রসেস। তাহলে 14 ইনটু হাফ ইনটু 6/7। তাহলে 7 দুগুণা 14, 3 দুগুণা 14, 3 দুগুণা হচ্ছে 6। তার মানে হচ্ছে 14 থেকে ছোট 6টা সংখ্যা আছে যেগুলো 14 এর সাথে সহমৌলিক। সেগুলো কি দেখেন? 1, 3, 5, 6, 6 না 6 সহমৌলিক না, 7, ঠিক আছে? তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 11। এই সংখ্যাগুলো হচ্ছে 14 এর সাথে সহমৌলিক। কয়টা সংখ্যা আছে? 6টা। কয়টা সংখ্যা আছে? 6টা। তার মানে পাই এম এন এইটার মান হচ্ছে 6, ঠিক আছে? পাই এম ফাই এম এন সমান হচ্ছে 14, হ্যাঁ এটা সমান হচ্ছে 6, ফাই এম সমান হচ্ছে 1, আর ফাই এন সমান হচ্ছে 6। তাহলে দেখেন 6 ইন্টু 6, 6 ইন্টু 6, সরি এই অংশগুলো মুছে দেই। তাহলে 6 ইকুয়াল টু 6। দেখেন এই শর্তটা কিন্তু সিদ্ধ করেছে। তার মানে এখানে এম এবং এন সহমৌলিক হওয়ার কারণে এই শর্ত সিদ্ধ করেছে। এখন কথা হচ্ছে ভাই যদি সহমৌলিক না হয় তাহলে সমস্যা কি? তাহলেই তো ভাই আসল সমস্যা। দেখেন যদি সহমৌলিক না হয় তাহলে সেটা কখনোই গণিত ফাংশন হবেই না, হবেই না। আচ্ছা আমরা একটা এক্সাম্পল নেই। মনে করেন এম সমান আমরা নিলাম 5 আর এন সমান আমি নিলাম কি নিব 10, ঠিক আছে 10। আচ্ছা তাহলে এখান থেকে আমরা একটু বের করি। আমরা যদি 5 ফাংশন নেই, ফাই এম, তাহলে 5 যেহেতু একটা মৌলিক সংখ্যা সো এটার অয়লার 5 ফাংশনের মান হবে 4। আর ফাই এন 10 থেকে ছোট কতগুলো সংখ্যা 10 এর সাথে সহমৌলিক একটু বলেন তো? 1, 3, 5 তো হবে না, 6 হবে না, 7 আর 9, তাই না? এই 4টা। তাহলে এটা হলো 4। ওকে, সো এতটুকু পর্যন্ত আমরা করলাম। এখন 5 10 50, এই 50 সংখ্যাটার দেখেন এখানে কিন্তু এই দুইটা কিন্তু সহমৌলিক সংখ্যা না। দেখেন এই দুইটার গসাগু হচ্ছে 5, সো এটা অবশ্যই সহমৌলিক সংখ্যা না। এই শর্ত কিন্তু এটা সিদ্ধ করে নাই। সো আমরা দেখাবো যে এই শর্ত যদি সিদ্ধ না করে তাহলে সেটা সহমৌলিক মানে গণিত ফাংশন হবেই না, গণিত ফাংশন হবেই না। এখন এই 50 দেখেন মানে যদি আমরা এম এন করি তাহলে এম এন সমান হচ্ছে 50। সো এই 50 এর যদি আমরা করি তাহলে দেখেন আমরা লিখবো 550 সমান কি হবে 50 ইন্টু 1 মাইনাস। আচ্ছা 50 কে আমরা কিভাবে লিখতে পারি? 5 10 50, তাহলে 5 ইন্টু 10, দ্যাট মিনস 2 ইন্টু 5 স্কোয়ার, তাই না? 2 ইন্টু 5 স্কোয়ার, 5 + 25, 25 দুগুণ হচ্ছে 50, তাই না? ওকে, সো এটাকে যদি আমরা করি তাহলে 1 - 1/2, 1 - 1/5। এখন দেখেন এখানে 5 এর ঘাত যতই হোক, যতই হোক এটা এখানে হিসাবে আসবে না। এখানে হিসাবে এটা আসবে না। হিসাবে শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে 50 ইন্টু হাফ ইন্টু 4/5। তাহলে 5 10 এ 50, 2 দুগুণা 4, তাহলে 10 দুগুণা হচ্ছে 20। তাহলে ফাই এম এন সমান 20। আচ্ছা এখন দেখেন এখন আমরা একটু শর্তটা একটু লিখি। তাহলে ফাই এম এন সমান কি হওয়া উচিত ছিল? ফাই এম ইন্টু ফাই এন। এই শর্তটা সিদ্ধ করার কথা ছিল, ঠিক আছে? কিন্তু এটা হবে না। কেন হবে না? দেখেন ফাই এম এন এর মান কত? 20, আর এইটার মান কত? 4, এইটার মান কত? 4। দ্যাট মিন্স আমরা কি পেলাম? দেখেন এই দুইটা সমান হয়েছে? হয় নাই। হয়েছে? হয় নাই। তার মানে এম এবং এন যদি সহমৌলিক হয় তাহলেই শুধুমাত্র সেইটাকে আমরা গৌণিক ফাংশন বলতে পারি। বেশ কিছু গৌণিক ফাংশন আছে, দেখিয়ে দেবো এখানে। আদারওয়াইজ ওইগুলোকে আমরা গৌণিক ফাংশন বলতে পারবো না, গৌণিক ফাংশন বলতে পারবো না। কথা ভাই এইটাই, ঠিক আছে? দেখেন এখানে টাউ ফাংশন, তারপর সিগমা ফাংশন, ফাই ফাংশন প্রত্যেকটাই হচ্ছে গৌণিক ফাংশন। প্রত্যেকটার ক্ষেত্রে আপনি বিষয়গুলোকে এক্সপ্লেন করতে পারেন। আর এখানে আমরা এই যে ফাই ফাংশন বের করার যে সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে এই সূত্র। এটাকে যদি আমরা আরেকটু এক্সপ্লেন করি তাহলে ফাই এন সমান এন প্রোডাক্ট সিরিজ 1 - 1/p, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এটাকে সলভ করতে পারি, ঠিক আছে? তারপর আসেন গাউস ফাংশন। তো গাউস ফাংশনে কি বলেছে দেখেন, গাউস ফাংশনে বলেছে যে
এক্স একটা বাস্তব সংখ্যা, তাহলে এটাকে আমরা এভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এক্স লিখতে পারি। এক্স হতে বড় না এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা নির্দেশ করে এবং এটাকে গাউস ফাংশন বলা হয়। এখন মনে করেন এক্স ইকুয়াল টু 9.7। এখন এটাকে যদি আপনি এই ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেন, থার্ড ব্র্যাকেটের ভিতরে, তাহলে এইটার মান হয়ে যাবে 7। মানে গাউস ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন, এর ভেতরে মান যাই থাকুক সেটাকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করবে। দশমিকের পরে কি আছে তার দেখার কোনো দরকার নাই, সে দেখবেও না এটা, শুধু ভেতরে পূর্ণ সংখ্যাটা কি আছে সেইটাই শুধু সে কাউন্ট করবে। ঠিক আছে, সেইটাই শুধু সে কাউন্ট করবে। মনে করেন আপনার মানটা হচ্ছে এরকম 0.9999, এটা তো অলমোস্ট ওয়ান, তাই না? কিন্তু সে কাউন্ট করবে জিরো, কিন্তু সে কাউন্ট করবে কি জিরো, মানে যদি এরকম থাকে আর কি 0.9, তাহলে সে এটাকে জিরোই কাউন্ট করবে। মানে সে অলওয়েজ পূর্ণ সংখ্যা কাউন্ট করবে। কথা এইটাই। ঠিক আছে, তো এই ছিল আমাদের এই থিওরি অফ নাম্বারের যে বিভাজ্যতা রিলেটেড কনসেপ্ট, সেই সকল কনসেপ্ট আমরা আশা করি আমরা এই ক্লাসের মধ্যে এই অধ্যায় সমাধান করার জন্য বা এই অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলস সলভ করার জন্য আমাদের যত ধরনের এলিমেন্ট প্রয়োজন সকল বিষয়ে আমরা ডিটেইলস এই ক্লাসে আলোচনা করেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, কোনো ডাউটস থাকে, কনফিউশন থাকে, প্রশ্ন করবেন। এবং আমি যাই বলেছি, যাই দেখিয়েছি, প্রত্যেকটা জিনিস আমরা থিওরিটিক্যাল বিষয় এই অধ্যায়ে আমরা গিয়ে ডিটেলস আলোচনা করব। দেখা হবে, কথা হবে নেক্সট লেকচারগুলোতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।